যে প্রিভিয়াস এপিসোডে আমরা দেখেছিলাম সাদো গুরুতরভাবে ইনজিওর হয়েছে। এখন কি সাদো তার অপোনেন্টের সামনে টিকতে পারবে কিনা বা সে কি ওখানে সার্ভাইভ করতে পারবে কিনা, তাহলে চলুন সেই সবকিছু আমরা জলদি করে দেখে নেই। এই এপিসোড মানে 159 নাম্বার এপিসোডের শুরুতেই এই এসপাদাকে দেখানো হয় যে কিনা তার কম্পিউটারের মাধ্যমে রেঞ্জের উপর নজর রাখছিল, এমনকি রেঞ্জের যে প্রিভিয়াস ফাইট গুলো আছে সেগুলো অনেক বেশি পর্যবেক্ষণ করছিল। সিরিয়াসলি ওর টেস্ট এত বেশি বাজে, ওর ইন্টারেস্ট এসেছে তো এসেছেই, তাও আবার রেঞ্জের উপর। তার থেকে বড় কথা আমরা তার আশেপাশে অনেকগুলো কিউব দেখতে পাই রিসার্চের, তার মানে সে হচ্ছে একজন রিসার্চার। এখান থেকে সিন শিফট হয় সাদোর উপর। এখানে আমরা দেখি এই পাওয়ারফুল এসপাদার অ্যাটাকে সাদো গুরুতরভাবে ইনজুর হয়েছে। তার অ্যাটাকটা ছিল সাদোর লেফট আর্মের উপর। তো এখান থেকে আবার প্রচুর পরিমাণে ব্লাড বের হচ্ছিল। সাদো সেখানে পড়ে যায়। সাদোর এই স্পিরিচুয়াল প্রেসার ড্রপ হওয়াটা আবার বাকি সবাই ফিল করতে পারে। এটা ফিল করে ওরা সবাই বুঝতে পারে সাদো এখন অনেক বড় একটা বিপদে আছে, আর যে কোনো সময় সাদোর কোনো একটা কিছু হয়ে যেতে পারে। এদিকে আবার ইচিকো তো প্রচন্ড সিরিয়াস, তার বন্ধুর কিছু হলে সে তো নিজেকে কখনোই মাফ করতে পারবে না। তারপরে সিনে ওরিহিমেকে দেখানো হয়। এখানে কিন্তু ওরিহিমেও সাদোর স্পিরিচুয়াল প্রেসারকে ফিল করতে পেরেছিল, যার জন্য সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তখনই আবার সেখানে উলকিউরা আসে আর তাকে দেখে জিজ্ঞেস করে, তোমাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। এখানে উলকিউরা বলে ননিতারা অনেক বেশি অধৈর্য হয়ে গেছে, যদিও তাকে কোনো প্রকার অর্ডার দেওয়া হয়নি, তারপরও সে চলে গেছে ফাইট করতে। এসব শুনে আবার ওরিহিমে তাকে জিজ্ঞেস করে, সাদো মারা যায়নি তাই তো? ওরিহিমের এই প্রশ্নে উলকিউরা কিছু বলে না। তখনই আবার সেখানে ওরিহিমের জন্য খাবার আসে, যাদেরকে ওরিহিমে খাবার খেতে চায় না। তখন আবার উলকিউরা বলে ননিতারা অনেক বেশি অধৈর্য হয়ে গেছে, তাই সে ক্যাপ্টেন আইজেডের পারমিশন ছাড়াই চলে গেছে ফাইট করতে। তুমি কি খাবে নাকি আবে তোমাকে জোর করে খাওয়াবো? ক্যাপ্টেন আইজেড আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে পুরোপুরি সুস্থ রাখার জন্য। ওকে, আমি সকল কথার মাঝে আমি আগে থেকে বলে দেই, এখানে থাকা সকল ভিলেনদের মধ্যে আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে উলকিউরা। মানে ওর যে স্টাইল, ওর যে কথা, সবকিছু একদম আউটস্ট্যান্ডিং। আমি এখানে চাইছি তার কথাবার্তাগুলোকে একটু কপি করার, যাতে করে ওর যে পুরো ক্যারেক্টারটা সেটা ফুটিয়ে তুলতে পারি। তখনই আবার ওরিহিমে তাকে আবারও জিজ্ঞেস করে, সাদো কি মারা গেছে? উলকিউরা বলে, তুমি আসলে আমার থেকে কি শুনতে চাও? তারপরেও চিন্তা করো না, ও মনে হয় এখনো বেঁচে আছে। এর মধ্যে আবার সে মনে মনে বলে, বোকার মতো আমি এখানে এসব কি করছি? আমি তো এখানে আসিনি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার থেকে বড় কথা হলো, তুমি এত সিন ক্রিয়েট করছো কেন? ও বেঁচে আছে না মরে গেছে এসবে তোমার কোনো মাথা ব্যথা থাকার কথা না। একজন হোক আর দুজন হোক, তোমার সকল বন্ধুদেরকে অবশ্যই মরতে হবে, এটাই সত্যি। এখন শুধুমাত্র একজনই আগে মারা গেছে। তোমার অবশ্যই জানা উচিত ছিল যে এটা সত্যি সত্যি হবে। এসব শুনে আবার ওরিহিমে তাকে চুপ করতে বলে, কিন্তু উলকিউরা চুপ করে না। এই সব কিছু ওদের বোকামির জন্যই হচ্ছে। এখন তুমি হাসো আর এটা বলো ওরা ওদের বোকামির জন্যই দায়ী। তুমি এটা করতে পারছো না কেন? যদি আমি হতাম ওদের এরকম বোকামির জন্য আর ওদের মূর্খতার জন্য, আমি টোটালি অনেক বেশি ওদের উপর বিরক্ত হতাম। এদিকে উলকিউরার এই সকল কথা শুনে ওরিহিমে তাকে একটা থাপ্পড় মারে। সিরিয়াসলি সে উলকিউরাকে থাপ্পড় মেরেছে। আমি এই মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করছি, মানে ওর সাহস আছে। উলকিউরা যার সামনে কিনা সে এক সেকেন্ডও টিকতে পারবে না, তাকে সে থাপ্পড় মেরেছে। যদিও এখানে ওরিহিমের হ্যান্ড শেক করছিল, চারপাশে নীরবতা ছড়িয়ে যায়। পরের মুহূর্তেই উলকিউরা সেখান থেকে চলে যায়। মানে সে তো কোনো রিয়াকশন বা অ্যাকশন নিল না। তাহলে কি উলকিউরা ওরিহিমেকে পছন্দ করতে শুরু করেছে, নাকি এখানে সে প্রথম দেখায় ভালোবাসায় পড়ে গেছে? ভাই রে ভাই, কুছ ভি ইয়ার। এখানে আমরা দেখি ওরিহিমে প্রচন্ড ভয়ে কান্না করছে। সিন শিফট হয় ননিতারার উপর। সেখানে কিনা তার একজন শিষ্য এসেছিল। সেখানে তার একজন শিষ্য এসেছিল আর সে সাদোকে দেখে জিজ্ঞেস করে, সে কি তাকে মারবে না? এটা শুনে আবার ননিতারা বলে, যেরকম মশা মাছি মেরে আমি আমার হাত ময়লা করতে চাই না, থেকে বড় কথা আমি ওকে মেরে কাকে ইমপ্রেস করব। তারপর যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন এবার সাদো উঠে দাঁড়ায় আর সে বলে, আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। ননিতারার উপর আবারও অ্যাটাক করার চেষ্টা করে। তার এই অ্যাটাকটা আবার ননিতারার যে শিষ্য আছে সে থামিয়ে দেয় আর সে তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমার মাস্টারের উপর অ্যাটাক করার? পরে সে তাকে আবার ফেলে দেয় আর সাদো সেখানে জ্ঞান হারায়। এটা দেখে নন্দিতারা অনেক বেশি রেগে যায় আর সে তার শিষ্যকে বলে, তুমি আমার কাজের মধ্যে ইন্টারফেয়ার করছো কেন? যা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে তার কাছে মাফ চাইতে শুরু করে। তারপরে সিনে রেঞ্জিকে দেখানো হয়। রেঞ্জি সামনে থেকে দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে কিনা দুইটা রাস্তা ছিল। তো এখন সে বুঝতে পারছিল না কোন রাস্তায় সে যাবে। এটা দেখে আবার তার সাথে থাকা জোকারটা বলে, যে রাস্তায় যাও না কেন সব দিকে বিপদ। তখন এবার সেখানে থাকা ফ্লোরে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা খুলে যায় আর তার সাথে থাকা জোকারটা মাটিতে পড়ে যায়। এমনকি রেঞ্জের পায়ের নিচেও সেম জিনিসটা হয়। এখান থেকে সিন শিফট হয় ইশিদার উপর। এখানে কিন্তু পিছে যে আছে সে কিন্তু তখনও ইশিদা
ঈশিতাকে বিরক্ত করেই যাচ্ছিল। বেচারা ঈশিতা, সেও পড়ে গেছে একটা মহা ঝামেলায়। এখানে ঈশিতা সাদুর যে স্পিরিচুয়াল প্রেশার যেটা কিনা ডাউন হয়ে গেছে সেটা সে ফিল করতে পারছিল, আর সে মনে মনে বলছিল সাদু যেন ঠিক থাকে। পরে সিনে আবারও রেঞ্জিকে দেখানো হয় যে কিনা একটা হোলের মাধ্যমে অন্য একটা নতুন জায়গাতে এসে পৌঁছেছে, যেখানে কিনা আগে থেকেই ছিল সে রিসার্চার এসপাদাটা, যাকে আমরা একটু আগেও দেখেছিলাম, আর তার সিরিয়াল নাম্বার ছিল 8। তার মানে সে অনেক বেশি পাওয়ারফুল, যার নাম ছিল সায়ালাবারো গ্রান্টেস। তাকে দেখে আবার রেঞ্জি বলে, তোমরা তো তারা যারা কিনা এরেঙ্কারদেরকে লিড করো, তাই না? তখন আবার রেঞ্জি সেই জোকারের ভয়েস শুনতে পায়, যার জন্য সে তার জায়গা চেঞ্জ করে ফেলে যাতে করে সে তার উপর ল্যান্ড করতে না পারে। কিন্তু ওর ভাগ্য অনেক বেশি খারাপ, সেই জোকারটা তার উপরই ল্যান্ড করে, আর সে ওখানে এসে কান্না শুরু করে। চারপাশের অবস্থা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়, আর সে জোরে জোরে চিৎকারও করতে শুরু করে। সায়ালোপারোকে দেখে সে আরো বেশি চিৎকার শুরু করে, আর তার বিভিন্ন ডিটেলস সম্পর্কে সে বলতে পারে। এখানে তার মাধ্যমে আমরা জানতে পারি সায়ালোপারো হচ্ছে এখানে থাকা সব থেকে বেস্ট রিসার্চার, যে কিনা বিভিন্ন স্পিরিচুয়াল ওয়েপেন তৈরি করে। এদিকে আবার রেঞ্জি তার এই বকবকের মধ্যে বলে, আমার উপর থেকে সরো, মানে কুচবিহার। বেচারা পেশে গেছে। রেঞ্জিকে দেখে আবার বলে, তুমি আমার পাছার নিচে আবার কি করছো, এখান থেকে বের হও। এই সময় আবার রেঞ্জি তাকে লাথি মেরে তার উপর থেকে সরায়। জোকারের অবস্থা তো খুবই খারাপ। এদিকে রেঞ্জি তাকে বোকা দিচ্ছে, অন্যদিকে সায়ালোপারো তার সামনে আছে। বিষয়টা খুবই দুঃখজনক, যে কোনো সময় তার জীবন যায় যায় অবস্থা। তার এরকম রিয়াকশন দেখে রেঞ্জি প্রচন্ড ইরিটেট হয়ে যায়, আর তাকে আরো একটা লাথি মারে। পেছন থেকে সায়ালোপারো বলে, তোমাদের কি শেষ হয়েছে? এটা শুনে আবার রেঞ্জি তার দিকে তাকায়। এটা দেখে আবার সায়ালোপারো বলে, আরে এরকম ভাবে তাকিও না, তুমি তো শুনলে আমি হলাম একজন রিসার্চার, তো আমি এরকম ফাইট মাইট পারি না, কিন্তু কোন একটা কারণে আমি তোমার উপর অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছি। আচ্ছা, এখানে কিরকম ইন্টারেস্টেড? প্রথম থেকে ভালোবাসা নাকি অন্য কিছু? এখানে সায়ালোপারো আরো বলে, তুমি সত্যি অনেক বেশি চমৎকার, আর তোমার যে প্যাটার্ন সেটা অন্যদের থেকে অনেক বেশি আলাদা, তাই আমি তোমাকে অনেক বড় একটা ওয়েলকাম জানাচ্ছি। এখানে অত বেশি মডেস্ট হতে হবে না, আমি জানি তুমি আমার ওয়েলকামটাকে একসেপ্ট করবে। এসব শুনে তো রেঞ্জি আরো বেশি ইরিটেট হয়ে যায়, আর সে তার জান পাকতে ধরে বলে, আমি এখানে মজা করতে আসিনি, আমি এখানে এসেছি তোমাদের সবাইকে ক্র্যাশ করতে। এসব বলে সে কি করে, তার বানকাইকে রিলিজ করে দেয়। পরে সে যখন তার উপর এটা করতে যাবে, তখনই কি হয়, কোন একটা কারণে রেঞ্জের বানকাই পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়, যা দেখে রেঞ্জে তো পুরো অবাক। পরে সেনেরোকে একে দেখানো হয়, এখানে যে ডুপ্লিকেট শিবা কাইয়েন আছে সে তার হাতে থাকা মোজাগুলো খুলে বলে, আমি মরে যাওয়া হলদেরকে অ্যাবজর্ব করে তাদের পাওয়ারকে নিজের স্পিরিচুয়াল প্রেশার বানিয়ে নেই, আর এই পাওয়ারটা আমি সে ছেলেটাকে খাওয়ার পর পেয়েছি। এখন আমার পুরো বডি শিবা কাইয়েনের হয়ে গেছে, ওর সকল মেমোরি এখন আমার। তো এইসব বলে আবার কি করে, সে তার জানপাক্তুকে রিলিজ করে দেয়। তো এখানে তার রিলিজ ফর্মটা আমরা আগেও দেখেছি, তো এখানে নতুন করে কিছু দেখার নাই, বিষয়টা খুবই ক্রিপি আর জঘন্য, সো আমরা একটু স্কিপ করি। নকল শিবা কাইয়েন বলে, তোমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি ভয় পেয়ে গেছো। রেগুলার এরেঙ্কারদের মতো তুমি আবার এটা আশা করো না যে আমার জানপাক্তু রিলিজ ওদের মতোই হবে। এখানে আমারটা সম্পূর্ণ ডিফারেন্স। আমি এই পর্যন্ত যতগুলো হলকে খেয়েছি এখানে সবার পাওয়ার আছে। আমি এই পর্যন্ত 3650টা হলকে খেয়েছি, তো আমার সাথে ফাইট করা মানে পুরো একটা হলদের সৈন্যদলের সাথে ফাইট করা সমান। আসলে আমিও ভাবি নাই ডুপ্লিকেট শিবা কাইনের মধ্যে থাকা যে এসপাদাটা আছে সে এতগুলো হলকে খেয়েছে, তারপর আবার বিভিন্ন মানুষকে তো খেয়েছি। তার থেকে বড় কথা, এখন রুকিয়া তার সাথে ফাইট করবে কিভাবে, আর সে তাকে হারাতে পারবে? এই টুইস্ট দেখিয়ে এই এপিসোড এখানেই শেষ হয়। পরের এপিসোডে কি হলো, রুকিয়াকে সার্ভাইভ করতে পারবে কিনা সেটা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।